ব্যায়াম নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটা ধারণা আমাদের বডি বিল্ডিং কমিউনিটিতে প্রচলিত আছে যে নির্দিষ্ট কিছু ব্যায়াম হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, যেই ব্যায়ামগুলো মেয়েরা করলে তাদের স্বাস্থ্য ছেলেদের মতো হয়ে যেতে পারে। এক্সারসাইজ ফিজিওলজি অনুযায়ী ছেলে মেয়ে উভয়ের ব্যায়ামে মেম্বারদের থেকে শুরু করে টু সাম এক্সটেন্ট ট্রেনারদের মধ্যেও এই ভুল ধারণাটা আছে যে নারী ও পুরুষের মাসেল গ্রুপগুলো সেম, জয়েন্টগুলো সেম, মাসেল ফিজিওলজি সেম, এমনকি তাদের স্কেলেটাল স্ট্রাকচারও সেম। নারী ও পুরুষের ব্যায়ামে কোনো প্রকার কোনো পার্থক্য বা ভিন্নতা আছে কিনা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি লঞ্চ টেলিয়াইট ফিটনেস ইউটিউব চ্যানেল থেকে। আমি মহিউদ্দিন ফাহিম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু হবে নারী ও পুরুষের ব্যায়ামে কোনো পার্থক্য বা ভিন্নতা আছে কিনা তা খতিয়ে দেখা বা এর উত্তর খোঁজা। ব্যায়াম নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটা ধারণা আমাদের বডি বিল্ডিং কমিউনিটিতে প্রচলিত আছে যে নির্দিষ্ট কিছু ব্যায়াম হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, যেই ব্যায়ামগুলো মেয়েরা করলে তাদের স্বাস্থ্য ছেলেদের মতো হয়ে যেতে পারে। সেই ব্যায়ামগুলো হতে পারে বারবেল কার্ল, ডাম্বেল কার্ল বা স্কাল ক্রাশার বা বেঞ্চ প্রেস বা শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ ইত্যাদি ইত্যাদি। আবার এখানে একটা স্ট্রেংথ ট্রেনিংয়েরও অ্যাঙ্গেল আছে, যে মেয়েরা যদি স্ট্রেংথ ট্রেনিং করে বা হেভি ওয়েট লিফটিং করে সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য ছেলেদের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনটা ধারণা করা হয়। তো এই ধারণাগুলোকে আমরা যদি একটা প্রশ্নের আকার দেই, তাহলে মোটা দাগে সেই প্রশ্নটা এমন হবে যে নারী ও পুরুষের ব্যায়ামে কোনো প্রকার কোনো পার্থক্য বা ভিন্নতা আছে কিনা। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগেই এই প্রশ্নের উত্তরটা আমি স্পষ্টভাবে দিয়ে যেতে চাই, আর সেটা হচ্ছে এক্সারসাইজ সায়েন্স অনুযায়ী নারী ও পুরুষের ব্যায়ামে কোনো পার্থক্য নেই, এবং একই ব্যায়াম করা সত্ত্বেও নারী ও পুরুষ উভয়ে যার যার অবস্থান থেকে বেনিফিটেড হবে। কেননা এমন কোনো ব্যায়ামই এক্সিস্ট করে না যেটাকে আমরা ছেলেদের ব্যায়াম বলতে পারি, যেটা মেয়েরা করতে পারবে না, অথবা যেটাকে আমরা মেয়েদের ব্যায়াম বলতে পারি, যেটা আবার ছেলেরা করতে পারবে না। এমন কোনো ব্যায়ামই নাই। এবং নারী ও পুরুষের ব্যায়ামের এই অভিন্নতার কারণটাও কিন্তু খুব সিম্পল। কারণ নারী ও পুরুষের মাসেল গ্রুপগুলো সেম, জয়েন্টগুলো সেম, মাসেল ফিজিওলজি সেম, এমনকি তাদের স্কেলেটাল স্ট্রাকচারও সেম। সুতরাং একই ব্যায়াম থেকে নারী পুরুষ উভয় উপকৃত হবে, এটাই স্বাভাবিক। হতে পারে সেই ব্যায়ামগুলো স্কোয়াটস, ডেডলিফটস, বারবেল কার্ল, ডাম্বেল কার্ল, বেঞ্চ প্রেস, ট্রাইসেপস পুল ডাউন, লেট পুল ডাউন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের দেশের রুরাল এরিয়াগুলোর কথা যদি বাদও দেই, সেক্ষেত্রে শহরভিত্তিক যে সমস্ত জিমগুলো রয়েছে আমাদের দেশে, সেই জিমের মেম্বারদের থেকে শুরু করে টু সাম এক্সটেন্ট ট্রেনারদের মধ্যেও এই ভুল ধারণাটা আছে যে ছেলেদের ব্যায়াম এবং মেয়েদের ব্যায়াম আলাদা। ছেলেদের ব্যায়াম মেয়েরা করলে তাদের স্বাস্থ্য ছেলেদের মতো হয়ে যাবে, আর মেয়েদের ব্যায়াম ছেলেরা করলে তাদের স্বাস্থ্য মেয়েদের মতো হয়ে যাবে। এক্সারসাইজ সায়েন্সের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটা উইং হচ্ছে এক্সারসাইজ ফিজিওলজি। এবং এক্সারসাইজ ফিজিওলজি অনুযায়ী ছেলে মেয়ে উভয়ের ব্যায়ামে কোনো পার্থক্য নেই। অর্থাৎ যাহাই ছেলেদের ব্যায়াম তাহাই মেয়েদের ব্যায়াম। সুতরাং ছেলেদের ব্যায়াম একরকম, মেয়েদের ব্যায়াম আরেক রকম, দুইটা আলাদা জিনিস, এই ধরনের ধারণা সম্পূর্ণ ভুল, অযৌক্তিক এবং ভিত্তিহীন। চলুন এই গোটা বিষয়টাকে আরেকটু গভীরে গিয়ে বুঝি। ধরেন, আমরা ব্যায়াম করি কেন? ব্যায়ামের মৌলিক নীতিগুলো আসলে কি? চলুন একটু দেখি। অ্যাকর্ডিং টু এক্সারসাইজ ফিজিওলজি, এক্সারসাইজের বেসিক প্রিন্সিপাল বা মৌলিক নীতিগুলো হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড, স্পেসিফিসিটি, মাসেল অ্যাডাপ্টেশন, কার্ডিওভাস্কুলার কন্ডিশনিং, ফ্লেক্সিবিলিটি
ইত্যাদি। এবং ব্যায়ামের এই মৌলিক নীতিগুলো নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। চলুন কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বুঝি। এক্সারসাইজ ফিজিওলজির বেসিক প্রিন্সিপালগুলোর মধ্যে একটি হচ্ছে কি প্রোগ্রেসিভ ওভারলোড। প্রোগ্রেসিভ ওভারলোড হচ্ছে ব্যায়ামের মাধ্যমে প্রতিনিয়ত নিজেকে চ্যালেঞ্জ করা, অর্থাৎ প্রতিনিয়ত ব্যায়ামের ভলিউম বাড়ানো, ব্যায়ামের ইন্টেন্সিটি বাড়ানো, যার ফলে ক্রমাগতভাবে আমাদের মাসেল গ্রো হওয়া, মাসেলের স্ট্রেংথ বৃদ্ধি পাওয়া, সহনশীলতা বৃদ্ধি পাওয়া, এভাবে কন্টিনিউয়াসলি আমাদের ফিটনেস ইমপ্রুভ হতে থাকা। এবং এই চাহিদাগুলো কিন্তু নারী পুরুষ উভয়ের মধ্যেই থাকতে পারে। এরপর মাসেল অ্যাডাপ্টেশন, অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে আমাদের মাসেলে যেসব পরিবর্তন ঘটে, যেমন শরীর থেকে চর্বি কমে যাওয়া, মাসেল শেপে আসা ইত্যাদি। আমরা সবাই চাই যে আমাদের শরীর থেকে চর্বি কমে যাক, আমাদের মাসেলগুলো শেপে আসুক, দেখতে সুন্দর দেখা যাক। তারপর কার্ডিওভাস্কুলার ফিটনেস বা কার্ডিওভাস্কুলার কন্ডিশনিং নিয়ে যদি বলতে হয়, কার্ডিওভাস্কুলার কন্ডিশনিং হচ্ছে একটা কি অ্যাসপেক্ট অফ ওভারঅল হার্ট হেলথ। যেমন ব্যায়ামের মাধ্যমে আমাদের হার্টের মাসেলগুলো স্ট্রং হওয়া, ব্লাড ফ্লো ইমপ্রুভ হওয়া, অক্সিজেনের ইউটিলাইজেশন এনহ্যান্স হওয়া, হৃদরোগের ঝুঁকি কমে যাওয়া। তো এই চাহিদাগুলো কিন্তু সার্বজনীন। আমাদের মধ্যে কে চায় না যে ব্যায়ামের মাধ্যমে তার হার্ট হেলথ ইমপ্রুভ হোক? আমরা সবাই চাই। তো ব্যায়ামের এই মূলনীতিগুলো নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। কারণ এক্সারসাইজ ফিজিওলজি হচ্ছে একটা ইউনিভার্সাল সায়েন্স। এটা সবার জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল, হোক সে ছেলে হোক সে মেয়ে। সুতরাং নারী ও পুরুষ উভয়ের ব্যায়াম হবে তাদের চাহিদা অনুযায়ী, তাদের ফিটনেস গোল অনুযায়ী, এবং সেই অনুযায়ী তাদের ট্রেইনাররা তাদের রুটিনগুলোকে সাজাবেন। এখন আজকের এই আলোচনার সর্বশেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে এই আলোচনার ইতি টানব। তো পয়েন্টটা হচ্ছে কি, যে একই ব্যায়াম ছেলেরাও করছে, মেয়েরাও করছে, তাহলে তাদের স্বাস্থ্য দেখতে একই রকম হবে না কেন? ছেলেরা যেই ব্যায়াম করছে, সাপোজ মেয়েরাও সেই একই ব্যায়ামই করছে, কিন্তু তাদের স্বাস্থ্য দেখতে একরকম হবে না কেন? এর কারণ হচ্ছে তাদের মধ্যকার হরমোনাল ডিফারেন্সেস। আমরা কি জানি যে ছেলেদের হরমোন বা মেল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, আর মেয়েদের হরমোন হচ্ছে এস্ট্রোজেন। টেস্টোস্টেরন হচ্ছে একটা মাসল প্রমোটিং হরমোন, আর এস্ট্রোজেন হচ্ছে একটা ফ্যাট প্রমোটিং হরমোন। সে শরীরে ফ্যাট জমিয়ে রাখতে পছন্দ করে। আর এই জন্যই একজন নারী যদি একজন পুরুষের মতো হেভি ওয়েট লিফটিং বা স্ট্রেংথ ট্রেনিং করেন, সেক্ষেত্রে তার স্বাস্থ্য কোনো দিন পুরুষদের মতো হবে না। কারণ ছেলেরা যখন হেভি লিফটিং বা স্ট্রেংথ ট্রেনিং করেন, তখন তারা অনেক বেশি পরিমাণে মাসেল গেইন করেন। এর কারণ হচ্ছে তাদের মধ্যে থাকা হরমোন টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন তাদের বডিতে থাকার ফলে তারা ব্যায়ামের মাধ্যমে অনেক বেশি মাত্রায় মাসেল গেইন করেন। কিন্তু নারীদের হরমোন তো টেস্টোস্টেরন না, তাদের হরমোন হচ্ছে এস্ট্রোজেন। নারীদের মধ্যেও খুব সামান্য মাত্রায় টেস্টোস্টেরন প্রডিউস হয়, কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। কাজেই এই হরমোনাল পার্থক্যের কারণেই নারী ও পুরুষ একই ব্যায়াম করা সত্ত্বেও তাদের স্বাস্থ্য কোনোদিন একই রকম দেখতে হবে না। নারীদের স্বাস্থ্য নারীদের মতো হবে, পুরুষদের স্বাস্থ্য পুরুষদের মতো হবে। একজন পুরুষ যদি হেভি ওয়েট লিফটিং বা স্ট্রেংথ ট্রেনিং করেন, সেক্ষেত্রে সে অনেক বেশি মাসেল মাস গেইন করবেন। সেই একই ব্যায়াম যদি একজন নারী করেন, অর্থাৎ স্ট্রেংথ ট্রেনিং, সে পুরুষদের মতো অনেক বেশি মাসেল গেইন করার পরিবর্তে একটা টোন্ড ফিজিক বা অ্যাথলেটিক ফিজিক অ্যাচিভ করবেন। অর্থাৎ তাদের মাসেলগুলো সুগঠিত হবে, ভিজিবল হবে, এবং বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক কম হবে। আবার একজন ছেলে যদি ফ্লেক্সিবিলিটি চায়, সেক্ষেত্রে সে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করবে। এতে করে তার স্বাস্থ্য মেয়েদের মতো হয়ে যাবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, একটা মূর্খতা। সুতরাং ছেলে এবং মেয়েদের ব্যায়ামের রুটিনগুলো হবে তাদের ব্যায়ামের লক্ষ্য উদ্দেশ্য এর উপর ভিত্তি করে। যদি ছেলে এবং মেয়ে উভয়ের ফিটনেস গোল একই হয়, তাহলে তাদের ব্যায়ামের রুটিনও সেম হবে, ব্যায়ামও সেম হবে।
আবার তাদের ফিটনেস গোল যদি আলাদা হয়, সেক্ষেত্রে তাদের ব্যায়াম আলাদা হবে, রুটিনও আলাদা হবে। এবং এই যে একটা ভুল ধারণা যে মেয়েদের ব্যায়াম আলাদা, ছেলেদের ব্যায়াম আলাদা, এই ধারণা থেকে যদি আমরা বের না হতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা বৃত্তের মধ্যে আটকা পড়ে যাচ্ছি। এবং এই বৃত্তের মধ্যে যা যা ব্যায়াম আছে, যা যা সুযোগ সুবিধা আছে, আমরা শুধু সেগুলোই নিচ্ছি। এর বাহিরে যে আরো অনেক কিছু আছে, সেগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। কারণ আমরা মনে করি যে সেগুলো আমাদের জন্য না, সেগুলো অন্য কারোর জন্য, হোক ছেলে হোক মেয়ে। এবং আজকে আমি যতগুলো কথা বললাম এই আলোচনায়, এর একটা কথাও কিন্তু আমার মন গড়া কোনো কথা না। আমার প্রত্যেকটা কথার পেছনে সায়েন্টিফিক রিসার্চ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং অর্গানাইজেশনের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি, আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিনের বিভিন্ন গাইডলাইন থেকে শুরু করে আরও কিছু লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেগুলো আপনারা চেক করবেন। অনেক নতুন কিছু জানতে, বুঝতে ও শিখতে পারবেন। তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করব। আশা করি আমার বক্তব্য আমি সহজভাবে উপস্থাপন করতে পেরেছি আপনাদের মধ্যে, এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।